আচ্ছা, আমি তো ওগুলো মাঝখানে ছবিগুলো দিয়ে দিলাম। আর ডিএনবি থেকে যে পজিশনের গুলোর কথা বললাম, ওগুলো থেকে আমি আসলে বেশি কিছু মানে ওখানে কিছুই নাই যা ছিল, ওগুলো সব পড়া একটা দিছি। আচ্ছা, এরপরে এরপরে আসো, সেটা হচ্ছে তোমার স্ট্রেস রেসপন্স। স্ট্রেস রেসপন্স এর বিষয়টা হচ্ছে নিজের জন্য জানা। এটা স্ট্রেস রেসপন্স এভাবে সরাসরি আসে নাই, এখানে একটা চার্ট পড়তে হবে, সেটা হচ্ছে স্মিথের স্মিথের এটা হচ্ছে তোমার 13 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টারে সব লিখে, কম্পোনেন্ট অফ দ্য স্ট্রেস রেসপন্স টু সার্জারি। আমি এই চ্যাপ্টারের ছবি তুলে দিব যে এই স্ট্রেস রেসপন্স টু দ্য, মানে একটা পেশেন্টে যখন স্ট্রেস, সার্জারির প্রতি স্ট্রেস রেসপন্সটা হয়, তখন তার দু ধরনের রেসপন্স, একটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন, একটা হচ্ছে সাইটোকাইন। এখান থেকে এইটা চ্যাপ্টারটি একটু বাইর করো তো, 13 নম্বর চ্যাপ্টার। স্মিথ একটু নাও, স্মিথ এখন আমাদের লাগবে। জি আপু, 13.3, কম্পোনেন্ট অফ স্ট্রেস রেসপন্স টু সার্জারি। হ্যাঁ, এটা কি 13.3 নম্বর টেবিল, তাই তো? কেবল কেবল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 13 নম্বর 3-এ হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস রেসপন্স টু সার্জারি। আরেকটা বক্স আছে দেখো 13 নম্বর 3-এ, যে ট্রিগার অফ নিউরোএন্ডোক্রাইন এন্ড সাইটোকাইন রেসপন্স, মানে স্ট্রেস রেসপন্স ইন পেশেন্ট আফটার সার্জারি। তাহলে একটা হুম। হচ্ছে হচ্ছে সার্জারি যখন হবে তখন তো তার স্ট্রেস রেসপন্স, সার্জারি ইটসেলফ একটা স্ট্রেসফুল সিচুয়েশন, ওই সময় তো আমার স্ট্রেস রেসপন্স হবে, কিন্তু আফটার সার্জারিতে কি কি থাকলে আমার হচ্ছে পেশেন্টের স্ট্রেস রেসপন্স হবে? ইট কুড বি আ কোয়েশ্চেন, ইট কুড বি আ কোয়েশ্চেন ইন রিটেন অর ভাইভা, এনিওয়্যার। সো পেইন রেসপন্স, তার দেন হচ্ছে পেইন, যে পেইন মানে শুরুতে আসবে পেইন, পেইন এন্ড অ্যাংজাইটি, স্টারভেশন, পেশেন্ট ডিহাইড্রেশন, হাইপোথার্মিয়া, হিমোরেজ, এগুলো হচ্ছে আফটার সার্জারি। সো কোয়েশ্চেন একটা হচ্ছে ডিউরিং সার্জারি, ডিউরিং সার্জারির মধ্যে নিউরোএন্ডোক্রাইন রেসপন্স এবং সাইটোকাইন রেসপন্স। এখানে রেসপন্স কি সেটাকে একেবারে ফিজিওলজিক্যালি, কি বলে, মানে ফিজিওলজিক্যালি ব্যাখ্যা করছে এবং তার চেঞ্জ গুলো দিয়ে দিচ্ছে এবং তার ইফেক্ট। তাহলে ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো যদি একটু মন দিয়ে পড়িস, দেন দেখা যাবে যে ইফেক্ট গুলো আসলে অটোমেটিক্যালি চলে আসতেছে। কারণ একটা পেশেন্টের যখন হার্ট রেট বাড়তেছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তার এসভিআর বাড়তেছে, তাহলে সে পেশেন্টের এমআই অ্যারিথমিয়া হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। সো এগুলো একটু মানে অ্যালাইন করে পড়ার জিনিস। তাহলে না পড়লেও আসলে অসুবিধা নাই, বিকজ ইফেক্টটা তখন তো বোঝা যাচ্ছে যে হার্ট রেট বাড়তেছে, কার্ডিয়াক আউটপুট, মানে ছোট করে তিনটা দিয়ে, তাহলে আমার অ্যাজমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। পেশেন্টের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করতেছে। প্রোটিওলাইসিস যখন হবে তখন হচ্ছে পেশেন্টের অ্যামাইনো অ্যাসিড গুলো বডিতে রিলিজ হচ্ছে বা লাইপোলাইসিস হচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। জাস্ট একটা মানে টান দিয়ে দিয়ে এগুলো হচ্ছে জাস্ট পয়েন্ট আউট করা। আর সাইটোকাইন রেসপন্সের মধ্যে তার প্লেটলেট অ্যাডহেশন, লোকাল ইনফ্লামেশন, পাইরেক্সিয়া, এগুলো তো থাকতেছে। এখন আফটার সার্জারিটা সেটা কিন্তু মানে কি কি কারণে এটা, মানে আফটার সার্জারি কিন্তু তার স্ট্রেস রেসপন্স হওয়ার কথা না। তাহলে আফটার সার্জারি যদি স্ট্রেস রেসপন্স হয়, তাহলে সেটা কি কি কারণে হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। আর মাল্টিমোডাল ইন্টারভেনশন টু অ্যাটেনুয়েট স্ট্রেস রেসপন্স, এটা কিন্তু আমরা সেদিন যখন পড়ছিলাম, আমি কিন্তু এটাকে মানে আহ, ইয়া করতে বলছিলাম, লিখতে বলছিলাম কোন একটা বই থেকে। এটা কি আটকাইছিস পরে? ওই যে ইরাসের পিছনে যে একটা ছবি আছে, আপু আটকাইছি, এটা ছিল মর্গানের। মর্গানের, হ্যাঁ 48 নাম্বার, মর্গানের 48 নাম্বার চ্যাপ্টারে ছিল। ওকে, এখন আসো জি একটু আমরা ইয়া দেখি, আহ, আমাদের 27 নাম্বার চ্যাপ্টারে, 27 নাম্বার চ্যাপ্টারে সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া এটা একটু খোলো। সাইনাস ট্যাকিকার্ডিয়া এটা খুলবা, সাথে হচ্ছে ওই ওই চ্যাপ্টারেরই হচ্ছে এএলএস বিএলএস এর যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা খুলতে হবে।
27 নাম্বার চ্যাপ্টার সাথীটা 27 নাম্বার নাকি চ্যাপ্টার। এর কোনটা? 27 তো ক্রিটিক্যাল ইনসিডেন্টস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ক্রিটিক্যাল ইনসিডেন্সটা খুলবা আগে। খুলছো 27 নাম্বার? ওখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে না? 27-এর কত নাম্বার পেজ? এটা হচ্ছে পেজ নাম্বার কি এখানে? 582। 27-এর 582। আচ্ছা, এইখানে দেখো, এই সাইনাস ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, হাইপারটেনশন মূলত প্রথম দিকে কিন্তু সেম জিনিস থাকবে। প্রথমে দিকে কি বললাম যে সাইনাস ট্যাকিকার্ডিয়া হচ্ছে কি, যে জিনিসটা কি জিনিস, ডেফিনেশন। আর এটা হচ্ছে এরপরে আমরা কি বলবো, যে কোনো সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন আমরা বলবো হচ্ছে স্টপ দ্য সার্জারি, কল ফর হেল্প। না, অ্যালার্ট দ্য টিম, স্টপ দ্য সার্জারি, কল ফর হেল্প। আচ্ছা, এরপরে মানে এটা সবার জন্য একই রকম রাখবো। দেন হচ্ছে যে তিনটা জিনিস, এটা এ, বি, সি, বা এখানে ও আগে চলে আসে, যে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি। এই ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, তারপর হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং, আরটা হচ্ছে গিয়ে সার্কুলেশন। এই প্রথম চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়ার জন্য যেমন, আনএক্সপেক্টেড হাইপারটেনশনের জন্য সেম, আনএক্সপেক্টেড হাইপোটেনশনের জন্য কিন্তু সেম হবে। তাহলে এটা পাশে লিখে রাখতে পারো, অথবা মনে রাখতে পারলেও হবে, এটা আর আলাদা করে কিছু বলবো না। মানে মিলে যাবে, অনেক কিছু পড়তে গেলে একই সাথে মিলে যাবে তখন এটা। তাহলে কি কি বললাম, যে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, এয়ারওয়ে, ব্রিদিং, এই এবং সার্কুলেশন। সার্কুলেশন অন অ্যান অ্যাভারেজ। সার্কুলেশন হচ্ছে হাইপোটেনশনটা একটু ডিফারেন্ট, কিন্তু হাইপারটেনশন এবং সাইনাস ট্যাকিকার্ডিয়া প্রথম চারটা পয়েন্ট, ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন একদম সেম থাকবে। তাহলে প্রথমে আমরা কি করতেছি, যে অক্সিজেন, শোন দুটো জিনিস। একটা হচ্ছে অক্সিজেন ডেলিভারি, মানে হচ্ছে যে তার কাছে অক্সিজেনটা যাচ্ছে কিনা, মানে আমার পাইপলাইন থেকে পেশেন্ট পর্যন্ত অক্সিজেনটা ডেলিভার হচ্ছে কিনা। পেশেন্ট নিতে পারতেছে কি পারতেছে না সেটা পরে, আগে আমি পেশেন্ট পর্যন্ত যাইতেছে, এটা হচ্ছে আমার ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি। এয়ারওয়ে, এয়ারওয়েতে হচ্ছে আমরা কি কি দেখবো এখানে, এয়ারওয়েতে এয়ারওয়ে আর ব্রিদিং। তাহলে এয়ারওয়ে মেইনলি রিলেটেড টু দ্য অক্সিজেন, মানে পেশেন্ট অক্সিজেন ইউটিলাইজ করতে পারতেছে কিনা, এটা হচ্ছে এয়ারওয়ে। আর ব্রিদিংটা হচ্ছে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারতেছে কিনা, এটা হচ্ছে ব্রিদিং। তাহলে একটা হচ্ছে অক্সিজেন ডেলিভারি কি, যে আমার পাইপলাইন থেকে পেশেন্ট পর্যন্ত অক্সিজেন যাচ্ছে কিনা, এটা আমি দেখবো। 2 নাম্বার হচ্ছে এয়ারওয়ে, এয়ারওয়েতে দেখবো পেশেন্ট অক্সিজেন ইউটিলাইজ করতে পারতেছে কিনা, যে এক্সক্লুড হাইপক্সিয়া। আর ব্রিদিং ইজ অলওয়েজ, যখনই ব্রিদিং আমরা বলি, ব্রিদিং বলতে আমরা সবসময় এটাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়াটাকেই ব্রিদিং এর হিসেবে ধরবো। তো ব্রিদিং কি, ব্রিদিং হচ্ছে পেশেন্ট আমাদের কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারতেছে কিনা। তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলা সাইনাস ট্যাকিকার্ডিয়া এবং হচ্ছে হাইপারটেনশনের জন্য সেম থাকবে। হাইপোটেনশনে ওই ব্রিদিং পর্যন্ত সেম থাকে, সার্কুলেশনে কি একটু ডিফারেন্ট হয়ে যায়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশনের মধ্যে সেম, যেগুলো হচ্ছে যে আমি বিপিটা আবার চেক করলাম, পেশেন্টকে একটা ফ্লুইড পোলাস দিলাম, তারপরে হচ্ছে কোনো ধরনের ব্লাড লস হয়েছে কিনা, মানে হাইপোভোলেমিয়া বা হেমোরেজ হয়েছে কিনা সেটা দেখলাম, এবং প্রয়োজন হলে ব্লাড দিব, এবং ইসিজি দেখবো, এবং টেম্পারেচার প্রোব দেখবো। তাহলে এই সার্কুলেশনটাও কিন্তু হাইপারটেনশন এবং সাইনাসটাকে সেম হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়াটা ডিফারেন্ট কি, যে অ্যানেস্থেটিক পেশেন্টের এখন ডেপথ ঠিক আছে কিনা, অ্যানালজেসিয়া মেনটেন করা হয়েছে কিনা। যদি পেশেন্টের সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে কিন্তু পেশেন্ট হাইপোটেনসিভ না, তখন বলতেছে তাকে আমি অ্যালফেন্টানিল দিতে পারি। আচ্ছা, যে আমরা টু এক্সক্লুড ইনএডুকেট অ্যানালজেসিয়া। এখন অ্যালফেন্টানিল তো আসলে আমাদের কাছে নাই, এটা হচ্ছে বইয়ের ভাষায় পড়া। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পেশেন্টের একটা এবিজি করতে পারি, আরটা হচ্ছে পেশেন্টকে আমরা রেমিফেন্টানিল দিতে পারি, যদি অন্যান্য কজ গুলোকে আমরা বলতেছি এক্সক্লুড করে ফেলতে, অথবা কোনো ড্রাগের হয়েছে কিনা। মূলত এখানে অ্যানেস্থেটিকের পয়েন্ট হচ্ছে তিনটা।
এক নম্বর হচ্ছে পেশেন্টের আমার কোনো অ্যাডিকুয়েট ডেপথ অফ অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া মেনটেন হচ্ছে কিনা, দুই হচ্ছে কোনো ধরনের ড্রাগেরও হয়েছে কিনা যেটার কারণে আমার ট্যাকিকার্ডিয়া হতে পারে, আর তিন হচ্ছে যে পেশেন্টকে আমি একটা এবিজি করাবো, আর পরবর্তীতে যে যদি কোনো সার্জিক্যাল স্টিমুলাস থেকে থাকে সেটাকে অপটানডেশন মানে অপটান করার জন্য আমি রেমিফেন্টানিন দিতে পারি। এখন এরপর দেখো লেখা আছে ইফ সাইনাস ট্যাকিকার্ডিয়া এক্সক্লুডেড রেফার টু অ্যাডভান্স লাইফ সাপোর্ট ট্যাকিকার্ডিয়া গাইডেড। মানে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো হচ্ছে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়াকে এক্সক্লুড করতেছি যে মনে হয় এটা হয়েছে অক্সিজেন পাচ্ছে না, এই জন্য হচ্ছে পেশেন্টের হাইপোক্সিয়া হয়েছে বা হাইপোক্সিমিয়া হয়েছে বা হাইপারক্যাপনিয়া হয়েছে, সেখান থেকে বাড়তেছে। আমি এগুলো এক্সক্লুড করে করে সবগুলোতে আসছি। এরপরে বলতেছে তোমার তারপরেও যদি মানে পেশেন্টের থাকে তখন তোমাকে কোন প্রোটোকল যেতে হবে, এএলএস এর প্রোটোকলে যেতে হবে। এএলএস টা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, এটা হচ্ছে 28 নম্বর চ্যাপ্টারে পেজ 610। এটা হলো অ্যাডাল্ট ট্যাকিকার্ডিয়া উইথ পালস, এখানে কিন্তু সে লিখে দিছে অ্যাডাল্ট ট্যাকিকার্ডিয়া উইথ পালস। আচ্ছা, এই এই বক্সটার মধ্যে দেখো, এই বক্সটার মধ্যে যেটা হচ্ছে প্রথমত আমরা পেশেন্টকে অ্যানালাইসিস করে নিছি, যে পেশেন্টের এবিসিডি অ্যাপ্রোচে করে নিলাম, অক্সিজেন দিচ্ছি, তার আমি ইটিসিও2 দেখলাম, বিপি মনিটর করতেছি, ইসিজি দেখলাম। এরপর বলতেছে যে অ্যাসেস ফর এভিডেন্স অফ অ্যাডভার্স সাইন, মানে পেশেন্টের চারটা সাইন আছে কিনা, কি কি, শক, সিনকোপ, এমআই, হার্ট ফেলিওর। এখন এইগুলা পেশেন্টের আছে কিনা, যদি পেশেন্ট এগুলোর কারণে মানে থেকে থাকে একদম সরাসরি তাকে আমরা ডিসি শক দিয়ে দিব। ডিসি শক কতটুকু দিব, 3 বার দেওয়া যায়, এবং পরবর্তীতে আমি তাকে অ্যামিউডারন দিচ্ছি, অ্যামিউডারন 300 মাইক্রোগ্রাম আইভি 10 থেকে 20 মিনিট করে, এবং শক রিপিট করতেছি। মোট কথা আমি প্রথম কথা দিব ডিসি শক দিয়ে দিব, এরপরটা পরে। আচ্ছা, এই ধরনের পেশেন্টের কোনো সাইন নাই, মানে কি তার শক তারপর হচ্ছে সিনকোপ, এমআই, হার্ট ফেলিওর এগুলো কিছু নাই, তাহলে থাকলে তখন আমরা তার কিউআরএস এর দিকে তাকাবো। কিউআরএস টা কি ন্যারো না ব্রড? যদি ব্রড কমপ্লেক্স হয় তখন হচ্ছে সেটা ইরেগুলার নাকি ইরেগুলার, তাহলে যদি ব্রড কমপ্লেক্স রেগুলার হয় তখন সেখানে ধরে নিতে হবে সেটা হচ্ছে কি ভিটি। ভিটি হলে কি দিলাম, ভিটি হলে হচ্ছে অ্যামিউডারন, অ্যামিউডারনের ডোজটা ওই যে বললাম ড্রাগের ডোজ সবসময় আমরা একটাই রাখবো, সেটা হচ্ছে 300 মাইক্রোগ্রাম 10 থেকে 20 20 থেকে 30 মিনিট বা 10 থেকে 20 মিনিট, ফলোড বাই 900 মিলিগ্রাম ওভার 24 আওয়ার। আমরা যখনই এলএস এর কিছু পড়বো তখন দেখা যাবে অ্যামিউডারনের এই ডোজটা হচ্ছে ফিক্স থাকবে। আরেকটা বলতেছে যে অনেক সময় ইরেগুলার যদি থাকে তখন সে, রেগুলার যদি থাকে তখন এসভিটি উইথ আ বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তাহলে তখন আমাদের এসভিটি ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। আর একটা হচ্ছে যদি ইরেগুলার হয় তাহলে ব্রড কমপ্লেক্স ইরেগুলার, তখন একটা কি চলে আসবে অ্যাট্রিয়াল, সেটা হতে পারে পলিমরফিক ভিটি যেটা হচ্ছে টর্সাটি পয়েন্টে, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর ন্যারো কমপ্লেক্সের মধ্যে রেগুলার যেটা হবে সেখানে কি হবে এসভিটি যদি রেগুলার হয়, আর ইরেগুলার যদি হয় তাহলে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। জিনিসটা ধরা গেছে? জি আপু। এটা আসলে পড়ার সময় যেটা করতে হবে দুইটা পাশাপাশি রেখে পড়তে হবে, কারণ একটা হচ্ছে যে আমি ম্যানেজ করতেছি যখন অক্সিজেন ডেলিভারি ঠিক আছে কিনা, হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, আমার হাইপোভোলুমিয়া বা হেমোরেজ, এগুলোকে এক্সক্লুড, এটা জাস্ট আমি এক্সক্লুড করতেছি। এক্সক্লুড করার পরও দেখবো না আমার হচ্ছে এসভিটির প্যাটার্ন বা ভিটির প্যাটার্ন এগুলো চলে আসছে, তখন আমি কিভাবে ম্যানেজ করব? জাস্ট দুটো জিনিসকে একসাথে পড়ার জন্য, একসাথে ম্যাশ আপ করার জন্য। সো এই বক্সটা আমরা এই চার্টের সাথে এই কি বলে তোমার 582 নাম্বার চার্টের সাথে, মানে হচ্ছে সাইনাস ট্যাকির সাথে আমরা কিন্তু এটাকে লাগাই দিব। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, পাশে দেখো সাইনাস ব্র্যাডি। তাহলে সাইনাস ব্র্যাডির ক্ষেত্রে এখানে কিন্তু বলতেছে যে এখানে কিন্তু ওরকম কোনো ম্যানেজমেন্ট নাই, এখানে অক্সিজেন ডেলিভারি, হাইপোক্সিয়া বা এরকম কোনো কিছু নাই, বা আমাদের মানে ক্রিটিক্যাল ইনসিডেন্টের চ্যাপ্টারও কিন্তু সাইনাস ব্র্যাডির কোনো ধরনের ম্যানেজমেন্ট ভাবে নাই। তাহলে এখানে যেটা হচ্ছে প্রথমেই আমাদের তো 600 মাইক্রোগ্রাম থাকে অ্যাট্রোপিন, কিন্তু আমরা এখানে বলতেছি 500 মাইক্রোগ্রাম। তাহলে 500 মাইক্রোগ্রাম দিলাম, দেওয়ার পরে যদি রেসপন্স না হয় তখন আমরা কি কি মেজারমেন্ট নিতে পারি।
আবার আমরা অ্যাট্রোপিন দিতে পারি, এভাবে ম্যাক্সিমাম 3 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি। তাহলে অ্যাট্রোপিনের পরিবর্তে আর কি কি দেওয়া যায়, এটা জিজ্ঞেস করতে পারে যে অ্যাট্রোপিনের পরিবর্তে মানে অ্যাট্রোপিন নাই, কি দিবা? অ্যাড্রিন দিতে পারি। অ্যাড্রিন নাই, অ্যাড্রিনও নাই, তাহলে কি দিতে পারো? আইসোপ্রেনারিন। তারপরও নাই, তাহলে যে অল্টারনেটিভ ইনক্লুড কি কি আছে? অ্যামানোফাইলিন, ডোপামিন, গ্লুকাগন আর গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড। অ্যাট্রোপিন নাই, তখন হচ্ছে আমার কাছে কি জানি সাটোপোরিয়া যদি থাকে। এটা কি না, সাটোপোরিয়া না, এটার নাম কি জানি রে, ডাইকোপাইরোনিয়াম ব্রোমাইডের সপুটারিয়া না? ও সাপোর্টেরিয়া, হ্যাঁ। হ্যাঁ, সাপোর্টারিয়া। আচ্ছা, এটা থাকলো। আর যদি হচ্ছে পেশেন্টের রেসপন্স আছে বা রিস্ক অফ অ্যাসিস্টল, ওটা তখন হচ্ছে আমার ওই ম্যানেজমেন্টে চলে যাবে যে মানে অ্যাডভান্স ফিচারে মেইন জিনিস হচ্ছে মানে ব্র্যাডিকার্ডিয়া হইলে যেটা করব সেটা হচ্ছে শুরুতে আমরা হচ্ছে অ্যাট্রোপিন দিয়ে দেবো। অ্যাট্রোপিন কতক্ষণ দেবো? এটা ম্যাক্সিমাম 3 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি, কিন্তু কতক্ষণ পর পর এটা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই। তাহলে অ্যাট্রোপিন ছাড়া আমি আর কি দিতে পারি? অ্যাট্রোপিন ছাড়া আইসোপ্রেনালিন, অ্যাড্রিন, এছাড়া হচ্ছে ওই গ্লাইকোপাইরিনাম ব্রোমাইড, ডোপামিন, কি বলে, ডোপামিন, অ্যামাইনোফাইলিন, এগুলো কিন্তু গ্লুকাগনও দেওয়া যায়। তো পাশাপাশি এটা একটু দেখে ফেললাম। আচ্ছা, এরপর আসো আনএক্সপেক্টেড হাইপারটেনশন, তার আগের পেজ 580। আমরা এর আগের দিন পড়ছিলাম অ্যাসপিরেশন বা রিগার্জিটেশন। জি। আনএক্সপেক্টেড হাইপারটেনশনে দেখো এই দুইটা জিনিস কিন্তু সেম, যে অক্সিজেন ডেলিভারি, এয়ারওয়ে, ব্রিদিং। তাহলে অক্সিজেন ডেলিভারিতে আমি কি বলছি, যে পাইপলাইন থেকে পেশেন্ট পর্যন্ত আমার গ্যাস অক্সিজেন যাচ্ছে কিনা, এবং এয়ারওয়েতে হচ্ছে পেশেন্ট অক্সিজেনটা ইউটিলাইজ করতে পারতেছে কিনা, এবং ব্রিদিং এ হচ্ছে আমার এয়ার মানে কার্বন ডাইঅক্সাইড এক্সেল কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ এক্সক্লুড করবো, হাইপার ক্যাপনিয়া বা কার্বন ডাইঅক্সাইড বের করতে পারতেছে না। এখানে দেখো সার্কুলেশনে কিন্তু খুব বেশি কিছু কথা নাই, যে বলতেছে আমরা ব্লাড প্রেশার রিচেক করবো, পেশেন্টের হচ্ছে কাফ সাইজ বা কাফের লোকেশন ঠিক আছে কিনা সেটা দেখবো। যদি তার ইনভেসিভ লাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ব্যাককে ফ্লাশ করতে হয়, সে ফ্লাশ করলাম, এবং এটা আবার কনসিডার করবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ও আচ্ছা, এখানে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটাও পড়তে হবে, এটার বলি নেই। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হওয়ার আগে যখন সার্কুলেশনে এগুলো কিছু রেসপন্স হচ্ছে না, তখন এখানে কিছু কিছু ড্রাগস এর ম্যানেজমেন্ট আছে। ড্রাগস ম্যানেজমেন্ট যদি বলি, এখানে আমাদের একদম শুরুতে যদি আমরা এভাবে করে জিনিসটা বলি, রেমিফেন্টানিল হচ্ছে আমি দিতেছি পয়েন্ট, রেমিফেন্টানিল আসলে এই ড্রাগস এর ম্যানেজমেন্ট না, অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে না, এটা হচ্ছে আমাদের যে ওই যে অ্যানাস্থেটিক্স এর মানে ইনঅ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া বা অ্যানালজেসিয়ার পার্ট হিসেবে। সেখানে রেমিফেন্টানিল ডোজ কত? 0.1 থেকে 0.5। এখন দেখো এখানে মোটামুটি সবকিছু 0.5 অথবা 1 অথবা 10 এভাবে করে লেখা। ল্যাবেটারল ডোজ হচ্ছে 5 থেকে 10। আচ্ছা, এরপরে দেখো হাইড্রালাজিন, এটা লিখে রাখো 5। তাহলে ল্যাবেটারল 5 থেকে 10, আমি শুরু করলাম ইনক্রিমেন্টালি 5। ল্যাবেটারল লিখো 5 মিলিগ্রাম, হাইড্রালাজিন লিখো 5 মিলিগ্রাম। তারপরে এরপর হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে 0.5, মানে মনে রাখার সুবিধার জন্য যে 0.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে না, 0.5 থেকে 1.5, এখানে জাস্ট 0.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এরপর জিটিএন, জিটিএনটা আমরা কত দিব? 200 মাইক্রোগ্রাম বোলাসে শুরু করে, এরপর ইনফিউশনে দিচ্ছি, সেটা হচ্ছে কত? 1 থেকে 10 মিলিগ্রাম পার আওয়ার। এখানে 1 থেকে 10 মিলিগ্রাম পার আওয়ার যদি আমি না লিখতে চাই, তাহলে আমি এটা লিখতে পারি 0.5 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা লিখে নাও। জিটিএন হচ্ছে বোলাস দিচ্ছি 200 মাইক্রোগ্রাম, যেহেতু আমি সবকিছু এটা কেন কনভার্সনটা করলাম, কনভার্সন বিকজ সবকিছু আমি হিসাব করতেছি পার কেজি পার মিনিটে। এখন একটা মিলিগ্রাম পার আওয়ারে দিলে প্যাচ লাগবে, ওই জন্য হচ্ছে জিটিএনটা করবো যে 0.5 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট ইনফিউশন। আচ্ছা, এরপর দেখো মেটোপ্রোলোল, সেটাও হচ্ছে 1 to 2 মিলিগ্রাম, তাহলে 1 মিলিগ্রাম করে রাখো। আর অ্যাসমোলল 0.5 মিলিগ্রাম পার কেজি লোডিং,
দেন হচ্ছে 50 থেকে 200 মাইক্রোগ্রাম পার কেজি পার আওয়ার। এখানে কিন্তু আবার এটা আওয়ারে কনভার্ট করছে, মানে কনভার্ট করতে হয়েছে, এটা কিন্তু মিনিটে আমরা কনভার্ট করি নাই। তাহলে ড্রাগস গুলা আরেকবার বলতেছি। প্রথমত হচ্ছে ল্যাবেটালল। দেখি সানজিদা বল। আপু ল্যাবেটারল 5 দিয়ে শুরু করব, 5 মিলিগ্রাম। হুম। হাইড্রালাজিন 5 মিলিগ্রাম। হুম। তারপর হচ্ছে এসএনপি 0.5 মিলিগ্রাম মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। হুম। জিটিএন দিব 0.5 to 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট ইনফিউশনে। না না, মেটোপ্রোরোল 1 মিলিগ্রাম। জিটিএন 200 মাইক্রোগ্রাম বোলাস, আমরা বোলাস দেই না শুরুতে, হ্যাঁ, আমরা বোলাস তো দিয়ে আমরা তো ইনফিউশনের অল্প অল্প ক্ষেত্রে। করে দিই। হুম। হুম। বোলাস দিব 200, আচ্ছা। মানে হচ্ছে আমরা যেটা সেকেন্ডটা বানাই সেটা হচ্ছে 4 দিলাম। হ্যাঁ, জিটেন হুম। যেটা সেকেন্ড বানায় সেখান থেকে 4 দিলাম, ধরো আমার 200 মাইক্রোগ্রাম বোলাস হয়ে গেল। দেন হচ্ছে আমার ইনফিউশনে যাবে। পয়েন্ট ইনফিউশন ফাইভ টু টেন 1 থেকে মাইক্রোগ্রাম 10, 10 মাইক্রোগ্রাম হ্যাঁ, 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট মিনিট পার ইনফিউশনে। মিনিট ইনফিউশনে। এরপরে হচ্ছে এরপর মেটোপ্রোল হচ্ছে মেটোপ্রোলল 1 মিলিগ্রাম। 1, হ্যাঁ 1 মিলিগ্রাম। আর এসমোলল, এসমোললটা কত? এসমোলল 0.5 মিলিগ্রাম পার কেজি লোডিং। দেন 50 to 200 মাইক্রোগ্রাম পার কেজি পার আওয়ার। পার কেজি পার আওয়ার। এর মধ্যে আমাদের একদম মানে যেগুলো আমরা ইউজ করি, ল্যাবেটালল, জিটিএ, এসমোলল, এই তিনটা হচ্ছে যেন ভুল না হয়। মানে এই তিনটা লিখে আসা উচিত, মিনিমাম এই তিনটা। অন্যগুলো আমি আমি হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোক্লোরাইড বা মেটোপ্রোল ইউজ করি না, তো আমার ভুল হইতেই পারে, কিন্তু বাকিগুলো যেন ভুল না হয়। আর অন্যদিকে হচ্ছে আমার অ্যানেস্থেটিক্স এর দিকে ক্রেমিফেন্ট আমি দিচ্ছি 0.1 থেকে 0.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এখানে আরো কিছু লিখছে দেখো, যে অ্যানেস্থেটিক্স এর ক্ষেত্রে আরো কিছু পয়েন্ট আসে, যেমন আমরা এবিজি করতে পারি পেশেন্টের, এবিজি ইউরিন পেশেন্টকে ক্যাথেটারাইজ করে দিতে পারি, এবং পেশেন্টের হচ্ছে কিছু ব্লাড স্যাম্পল নিতে পারি। ব্লাড স্যাম্পল আমরা কি কি দেখবো, এবং লাস্টলি হচ্ছে তার সিটি করা। আচ্ছা, আনএক্সপেক্টেড হাইপারটেনশন ডেফিনেশনটা কি বলতেছে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি আমার 160 বা 180 বেশি থাকে। এখন এই আমরা কমাবো কিভাবে? কমাবো, এটা হচ্ছে ইমিডিয়েট গোল is to reduce diastolic blood pressure by 10 to 15% or to 110 মিলিমিটার মার্কারি ওভার আ পিরিয়ড অফ 30 to 60 মিনিট। এটা একটু লিখে নাও, যে আমি যে ব্লাড প্রেশার কমাচ্ছি, আমি এই ব্লাড প্রেশারটা কিভাবে কমাবো, কতটুকু কমাবো। আমি এই ব্লাড প্রেশারটা কিন্তু সিস্টোলিকের কথা বলা হয় না, বলতেছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে আমি 110 110-এ আনবো। হ্যাঁ, ডায়াস্টলিক ব্লাড প্রেশারটাকে আমি 110-এ আনবো, অথবা ডায়াস্টলিক ব্লাড প্রেশারটাকে আমি 10% করে কমাবো। কতক্ষণ ধরে? টাইমিংটা হচ্ছে ওভার আ পিরিয়ড অফ 30 to 60 মিনিট, 30 থেকে 60 মিনিট। কি রেকর্ডিং দিছি না হয় দিছি না? 30 থেকে 60 মিনিট। আচ্ছা, যদি ব্লাড প্রেশার দুম করে কমায় তাহলে কি হবে? টার্গেট অর্গানে হাইপো পারফিউশন হবে। আরেকটা একটু পয়েন্ট ব্র্যাকেটে লিখো, যে অ্যাকিউট কেসে গোল টু রিডিউস বিপি বাই লেস দেন 25%। তাহলে তিনটা জিনিস লিখবা, একটা হচ্ছে ব্লাড প্রেশার দুম করে কমাইলে আমার টার্গেট অর্গানে হাইপোপারফিউশন হবে 1। 2 নাম্বার হচ্ছে যে আমাদের অ্যাকিউট কেসে আমরা ব্লাড প্রেশার কমাবো লেস দেন 25%। যদি স্পেসিফিক্যালি জানতে চাই, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে হবে 110-এ, মানে 110-এ নিয়ে আসতে হবে 30 থেকে 60 মিনিট সময় নিয়ে। আচ্ছা, যেহেতু আমরা এখানে আনএক্সপেক্টেড হাইপারটেনশন করলাম, একটু আনএক্সপেক্টেড হাইপোটেনশনটা দেখি। এটা হচ্ছে 500, কত নম্বর পেজ ছিল?
এটা মানে 579। 79। হুম, 579। তাহলে 579-এ এগুলো আচ্ছা, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কিন্তু এগুলোর কজ এই যে হাইপারটেনশন, হাইপোটেনশন, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বেসিকলি এদের কজ, হোয়াট আর দ্য কজেস অফ আনএক্সপেক্টেড হাইপোটেনশন অথবা হাইপারটেনশন। তাহলে এখানে কিন্তু এই যে প্রথম তিনটা জিনিস, যে অক্সিজেন ডেলিভারি, এয়ারওয়ে এবং ব্রিদিং, এটা কিন্তু সেম থাকবে। সার্কুলেশনে গিয়ে সেটা হচ্ছে এখানে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হচ্ছে? প্রথম কথা, যে সার্কুলেশনে গিয়ে আমরা তো ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো চেক করবো। যদি এখন লিখে রাখো যে এখানে আমরা সার্জনকে দুটা কথা বলবো, এই লাস্টে দুটা পয়েন্ট, এটা আমরা সার্জনকে বলবো, সরি মানে লাস্ট উপর নিচ থেকে দুটা পয়েন্ট, যে সার্জনকে আমরা দুটা জিনিস বলবো, যে রিকোয়েস্ট আ সার্জিক্যাল প্যাক এন্ড পজ টু অ্যালাউ কারেকশন অফ হাইপোভোলেমিয়া ইফ হেমোরেজ কনফার্ম। মানে হচ্ছে এমআইএসওটি তে ওটার কি জানি বদমাইশটা, এটা ওটি করতেছে, আইভিসি কাটায় ফেলছে, কিন্তু সে হচ্ছে আমাদেরকে হাইপোভোলিমিয়া কারেকশন করারও সময় দিচ্ছে না। ফলে সেক্ষেত্রে আমাদের তাকে বলতে হবে যে প্যাক এন্ড পজ, প্যাক এন্ড পজ, মানে আমাদেরকে হাইপোভোলিমিয়া কারেকশন করার সময় দিতে হবে। দুই নাম্বার হচ্ছে পেশেন্টের যদি কোনো যে সার্ভাইকাল ডাইলেটেশন বা নিউমোপেরিটোনিয়াম, মানে যেখানে হচ্ছে আমার পেশেন্টের হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, এইসব জায়গাতে আমাদের ওই প্রেশারটাকে রিলিজ করতে বা ওই ফ্যাক্টরটাকে রিলিজ করতে। তো যখন নিউমোপেরিটোনিয়াম হচ্ছে তখন আমার আইভিসির উপরে উম, উম, চাপ পড়তেছে, বা আমরা এন্ডোস্কোপি করতে গেলে বাউল ডাইলেটেশন করতে গেছি তখন আমার আইভিসির উপর চাপ পড়তেছে, যে কারণে আমার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ভেনাস রিটার্ন কম হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তাহলে ওই দুটো জায়গায় আমার সার্জনকে রিকোয়েস্ট করতে হবে যে হ্যাঁ এখন হচ্ছে আমার আপনি এই দুইটা কাজ করেন, উনি আমাকে এই দুইটা জায়গায় হেল্প করবেন। আচ্ছা, এছাড়া হচ্ছে মেইনলি এখানে ট্রিটমেন্টটা দেখো, যদি যদি পেশেন্টের হাইপোটেনশন সাথে ব্র্যাডিকার্ডিয়া, তাহলে সেক্ষেত্রে আমি তাকে অ্যান্টিকোলিনার্জিক্স দিচ্ছি। আর হাইপোটেনশন কিন্তু ট্যাকিকার্ডিয়া, তখন তাকে আমি কিন্তু ফ্লুইড দিচ্ছি। তাহলে হাইপোটেনশন হইলে আমি যে সবসময় ফ্লুইড দিব সেটা না, কিন্তু আহ, আমরা সাধারণত ফ্লুইড দিয়ে দেই বিকজ অফ আমরা ধরে নিই যে হেমোরেজ হইতেছে কোথাও, ব্লাড লস যদি চোখের সামনে দেখি তাহলে তো আমরা ব্লাড দিবই। তাহলে হাইপোটেনশনের সাথে ট্যাকিকার্ডিয়াও থাকতে পারে, ব্র্যাডিকার্ডিয়াও থাকতে পারে। তাহলে যদি ব্র্যাডিকার্ডিয়া আমরা দেখি, তাহলে একটা পেশেন্টের হাইপোটেনশন যখন হয় আমার চোখ যাবে পালসে, এটা কি ট্যাকি হচ্ছে না ব্র্যাডি হচ্ছে। যখন দেখতেছি ট্যাকি হচ্ছে, তখন তাকে আমরা ফ্লুইড দিয়ে তাকে, মানে তার মানে তার হাইপোভোলেমিয়া হচ্ছে, যে কারণে রেসপন্স হিসেবে তার হচ্ছে ব্লাড প্রেশার কি বলে পালস রেট বেড়ে গেছে। কিন্তু না, ব্র্যাডি হচ্ছে, তাহলে ব্র্যাডি হইলে তখন কিন্তু তাকে আমার কি করতে হবে, অ্যাট্রোপিন, মানে সঙ্গে সঙ্গে হচ্ছে আমার অ্যাট্রোপিন দিয়ে উঠাই দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি আমি এখানে ভেসোপ্রেসার ইউজ করি, সেটা তো আমরা ইউজ করতেই পারি। আর অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে এখানে জাস্ট বলছে এক্সক্লুড এক্সেসিভ ডেপথ অফ অ্যানেস্থেসিয়া এবং ড্রাগ এরর। ড্রাগ এরর এখানে হইতে পারে, এই জন্য হচ্ছে রুল আউট দ্য পটেনশিয়াল ড্রাগ এরর। আচ্ছা, এরপরে দেখো টপ টিপস একটা কথা বলা আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভলি এক্সক্লুড অ্যানাফাইলেক্সিস আর র্যাশ মে নট বি প্রেজেন্ট। তাহলে অ্যানাফাইল্যাক্সিস যখন থাকবে তখন কিন্তু পেশেন্ট যে সবসময় র্যাশ নিয়ে প্রেজেন্ট করবে বা পেশেন্টের ব্রঙ্কোস্পাজম হবে, এটা কিন্তু নাও হইতে পারে। তাহলে হাইপোটেনশন, তার স্কিন পারফিউশন কম, আমি হয়তো র্যাশ দেখতেও পাবো না। এই জন্য আমাকে সবসময় অ্যানাফাইল্যাক্সিসের কথাটা মাথায় রাখতে হবে। আর 3 নম্বর বুলেটটা দেখো, কমন কজেস অফ হাইপোটেনশন আর হাইপোভোলেমিয়া, নিউরেক্সিয়াল ব্লকেট, আননেসেসারিলি ডিপ অ্যানেস্থেসিয়া। তাহলে এগুলো কিন্তু একদম হাইপোটেনশনের কমন কজ। যে কি কি বললাম, একটা হচ্ছে হাইপোভোলেমিয়া, নিউরেক্সিয়াল ব্লকেট, আর হচ্ছে আননেসেসারি ডিপ অ্যানেস্থেসিয়া। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি ক্রিটিক্যাল ইনসিডেন্ট, আচ্ছা এখানে ক্রিটিক্যাল ইনসিডেন্ট থেকে দেখো, প্রথমত হচ্ছে যে আনএক্সপেক্টেড ফল ইন দ্য ইটিসিও টু, এই আনএক্সপেক্টেড ফল ইন দ্য এসপিও টু বা ইনক্রিজড
প্রেশার ইন দ্য পিক এয়ারওয়ে প্রেশার, এগুলো সবই কিন্তু ওই যে সেম জিনিসগুলো। একটা হচ্ছে অক্সিজেন ডেলিভারি, এয়ারওয়ে ব্রিদিং, সার্কুলেশন, মোটামুটি সবারই কিন্তু জিনিসগুলো দিয়ে তারা কাভার আপ করে দিছে, এগুলো কিন্তু সব সেম থাকতেছে। আচ্ছা, এগুলো থাকবে। আরেকটা হচ্ছে হাইপোটেনশন, হাইপারটেনশন বললাম, ওদিন আমার ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম, রিগার্জিটেশন দেখছি, ট্যাকিকার্ডিয়া দেখলাম আজকে। আচ্ছা, টেনশন নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সটা এটা হচ্ছে 587 নম্বর পেজ। নিউমোথোরাক্সটা অবশ্যই এখানে যা আছে লাইন টু লাইন সব পড়ে ফেলতে হবে। টেনশন নিউমোথোরাক্স কোন সাইডে নিডল পাংচার করতেছি, তারপরে নিডল পাংচার যদি করতে না পারে তখন যে ফিঙ্গার থোরাকোস্টমি করতেছি, এগুলো এখান থেকে পড়তে হবে। আচ্ছা, তারপরে আসো ফ্যাট অ্যান্ড গ্যাস, ফ্যাট অথবা পালমোনারি এম্বোলিজম, এই জিনিসটা এইখান থেকে এটা সবটাই পড়া লাগবে, কারণ এখানে প্রত্যেকটা এম্বোলিজমের আলাদা আলাদা করে দেওয়া আছে। নিউরো পড়তে গেলে আমার তখন ভেনাসের এম্বোলিজম আসবে, অবজে আমার অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম আসবে। যে যেখান থেকে যায় আসুক, আমার আইডেন্টিফিকেশন কিভাবে করবো, ইমিডিয়েট অ্যাকশন কি হবে, আমার সাপোর্টিভ ইনভেস্টিগেশনে কি কি যাবে, এন্ড সেকেন্ডারি অ্যাকশন হিসেবে আমার প্রত্যেকটা জিনিস তখন আলাদা আলাদা হবে। এই এম্বোলিজম খুবই ইম্পর্টেন্ট। এম্বোলিজমের তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, রিস্ক ফ্যাক্টর, এগুলো সবগুলাই আসবে। বিশেষ করে পালমোনারি এম্বোলিজম আসতেই পারে, এবং ভেনাসের এম্বোলিজম তো আরো ডিটেলে পড়তে হয়। এরপর হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস কি এর আগে বলছিলাম? অ্যানাফাইল্যাক্সিসের সবগুলা লাগবে। অ্যানাফাইল্যাক্সিস আইভি ডোজ, আইএম ডোজ, চিলড্রেনদের ক্ষেত্রে ডোজ, এই ডোজগুলো সব এখান থেকে কাভার আপ করে ফেলতে হবে। আচ্ছা, অ্যানাফাইল্যাক্সিসে দেখো লাস্ট পেজে যেন টপ টিপসে দেখো যে এজেন্ট কমনলি রেসপন্সিবল ফর অ্যানাফাইল্যাক্সিস, কি কি এজেন্ট দ্বারা কমনলি হয়ে থাকে। এটা হচ্ছে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট, তারপরে হচ্ছে লেটেক্স, অ্যান্টিবায়োটিক, কলয়েড এন্ড ক্লোরোহেক্সিডিন। আর নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টের মধ্যে কোন ধরনের কম্পাউন্ড, সেটা হচ্ছে অ্যামাইনো স্টেরয়েড কম্পাউন্ড। এগুলো মানে ধরতে দাগাচ্ছিস তো? আপু দাঁড়াইতেছি। হুম। আচ্ছা, পাশে তাহলে লিখে রাখো নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টের পাশে, সেটা হচ্ছে অ্যামাইনো স্টেরয়েড কম্পাউন্ড। এদের হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস বেশি হয়। আর তাহলে অ্যামাইনো স্টেরয়েড কম্পাউন্ডের মধ্যে আমাদের মানে কোনগুলো অ্যামাইনো স্টেরয়েড কম্পাউন্ড, এটা হচ্ছে ভেকোডিয়াম, রোকোডোনিয়াম, প্যানকুরোনিয়াম, এগুলো হচ্ছে অ্যামাইনো স্টেরয়েড। আর যেটা বেনজাল আইসোকুইনোলিয়াম, এটা হচ্ছে অ্যাট্রাকুরিয়াম, সিস অ্যাট্রাকুরিয়াম, এদের হয় অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন। এটা চলে আসো ভিউ পয়েন্টের 242 নম্বর পেজ। অ্যানাফাইল্যাক্সিস এটা দেখুন পাশে লিখে, এটা চলে আসো 242 নম্বর পেজ, পুরানটাতে। আসছো? আসছি আপু। হ্যাঁ, ওখানে দেখো সব অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন এবং অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন দুটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। ওকে, ওখানে লাস্টে পয়েন্টটাতে দেখো কম্পিটিটিভ নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট অ্যামাইনো স্টেরয়েড, এটা হচ্ছে ভিকোনিয়াম, রোকোনিয়াম, প্যানকোনিয়াম, পাইকোনিয়াম, এগুলো থাকবে অ্যামাইনো স্টেরয়েড। আর বেনজাল আইসোকুইনোলিয়াম, এটার মধ্যে হচ্ছে অ্যাট্রাকুরিয়াম, সিস অ্যাট্রাকুরিয়াম, আর একটা হচ্ছে মিভাকুরিয়াম। আরেকটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে মর্গানের 54, টেবিল নাম্বার 54, মানে 54-7, মানে 54 নম্বর চ্যাপ্টারে 7 নম্বর টেবিল। ওখানে কোন অ্যানাফাইলেটেড রিয়াকশন কার কার দ্বারা হয়, কজেস অফ অ্যানাফাইল্যাকটিক এন্ড অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন, এটা 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 এই টেবিলটা লাগাবা, কজেস অফ অ্যানাফাইল্যাকটিক এন্ড অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন। এবং তার আগে
54(6) মানে 54-6 ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইল্যাক্সিস। আমি কি একটা বলে ছবি এটা 54? 54-6 আমি ছবি তুলে দিব, তারপরও একটু মুখে বলে দিচ্ছি। 54-6 হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইল্যাক্সিস। এটা এটা আছে। আর অ্যানাফাইলেটেড রিঅ্যাকশন কি অ্যানাফাইল্যাক্সিস কি সেটা আমি ছবি তুলে দিচ্ছি, ওই চ্যাপ্টারের মধ্যেই আছে। আচ্ছা, আটটা টেবিল পড়বা, সেটা হচ্ছে 54-7। মর্গানে? ওখানে হ্যাঁ, কে পরে আসো। আচ্ছা, মর্গানে আমি ছবি তুলে দিব এটা, যে কোনটা অ্যানাফাইল্যাক্সিস কোনটা দিয়ে হয়, কিভাবে হয়, এগুলো সব এখানে ডিটেল করে লেখা আছে। ওটা পরে অনেকটা সেম। ফার্স্টে স্মিথটা পড়বা, স্মিথটা পড়ার পরে তারপরে ওগুলা পড়বো, ওগুলো আগে পড়ার দরকার নেই। স্মিথ পড়ে আগে এগুলার এটাতে হাফেজ হয়ে যাও। এটাতে হাফেজ হলে তারপর ওটার দিকে তাকানো যাবে। আচ্ছা, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এটা এটা শুধু টাইপটা পড়বা। দেখো এখানে লেখা আছে আগের পেজে, স্মিথের 591 নম্বর পেজে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আছে। এখানে জাস্ট কি কি টাইপের আছে। এডিআর এডিআর হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি। টাইপ এ আর টাইপ বি, এটা জাস্ট কি জিনিসটা, এটা হচ্ছে পড়ে নিন। মানে টাইপ এটা হচ্ছে যে এটা একটা ড্রাগসের অনেকটা সাইড ইফেক্টের মতো, যেটা তার মানে নর্মাল ফিজিওলজিক্যাল ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হিসেবে, মানে অ্যাকশনের মধ্যে মানে সাইড ইফেক্ট সোজা কথা। আর টাইপ বিটা হচ্ছে যেটা আসলে জানা যায় না, যেটা ড্রাগের ফার্মাকোলজির মধ্যে আসলে ছিল না। যদি অ্যাডভার্স ড্রাগ, সাপোজ তোমার চলে আসলো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্টটা অনেকটা ওই অ্যানাফাইল্যাক্সিসের মতো আসবে, তবে অ্যাড্রিন ছাড়া। অ্যানাফাইল্যাক্সিস যেমন শুরুতে আমাদের একটা প্রাইম ড্রাগ, সেটা হচ্ছে অ্যাড্রিন। আর এখানে অ্যাড্রিন ছাড়া বাকি সবগুলো হচ্ছে চলে আসবে। অ্যাড্রিনটা লাগবে না এখানে। ড্রাগ ম্যানেজমেন্ট যদি আমি ভুল করে থাকি, বা ড্রাগ রিয়াকশন বেশি হয়, তখন হচ্ছে ড্রাগস এর ওই মানে ইয়াগুলো থাকে। এখানে কিন্তু কোনো ওষুধের নাম সরাসরি কিন্তু ওখানে বলা নাই। শুধু হচ্ছে পেশেন্টকে ম্যানেজ করা, যে এরকম ড্রাগ রিয়াকশন হচ্ছে তাকে একটা রিভিউ কার্ড দিব, রিভিউ কার্ড দিয়ে পেশেন্টের মানে ফাইলের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং পেশেন্টকে জানাতে হবে। এটা হচ্ছে মূল জিনিস। সেখান থেকে এখান থেকে আর যেগুলো যেগুলো একদম পড়তেই হবে, এগুলো পরে পড়লে চোখের সামনে আসবে। সেটা হচ্ছে ট্রান্সফিউশন রিয়াকশনটা একটু দেখতে হবে। আর ওই যে হাই এন্ড টোটাল স্পাইনাল ব্লক, এটা লাগবে। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি। আর হচ্ছে আচ্ছা, রেজড আইসিবি ম্যানেজমেন্টে এখান থেকে লাগবে না। এই দুটো জিনিস লাগবে, হাই এন্ড টোটাল স্পাইনাল ব্লকের ম্যানেজমেন্টটা কি হবে, আর হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি। আচ্ছা, এই এইটা এতটুকু পর্যন্ত কিন্তু মানে পুরান ভিউ পয়েন্টের বেসিক টুকু কিন্তু এখানে শেষ। এরপর শুরু হয়েছে পেইন চ্যাপ্টারটা। নতুনটাতে এর মধ্যে আর কি কি আছে? সানজিদা, নতুনটাতে কি কি আছে? এখানে রিজিওনাল অ্যানাস্থেসিয়া নিউ ডাইমেনশন দিয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্লক ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে 2-4টা কোশ্চেন আছে। আচ্ছা, এটা যেমন পুরানটাতে তো নিউ রিজিওনাল আলোচনা করছে, মানে লিখছে ওরা সামনে, এখানে পিছনে লিখছে। এখানে পেরিফেরাল নার্ভ ক্যাথেটার রিলেটেড কিছু জিনিস লিখছে। রিজিওনাল চ্যাপ্টারটা তো আলাদা আছেই। হুম। আর পোস্ট অপারেটিভ নরসা ভমিটিং আছে।